কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখো তো একটা স্লাইড শেয়ার করছি, তোমাদের কাছে আসছে? জি স্যার। আচ্ছা, আমরা তো ফিনফিশ একটা পড়ছি, সি বাস। আজকে মিল্ক ফিশটা কমপ্লিট করব। আর আপাতত এখন আর কোনো ফিনফিশের দিকে যাব না। এরপরে তোমার ক্রাস্টেশিয়ান, মলাস্ক, সিউইড এগুলোর দিকে যাব। এখনো অনেকগুলো স্পিসিস বাকি আছে। তো তো আমরা যদি পরে সময় কাভার করতে পারি বা সময় যদি পাই, তখন আমাদের আরেকটা স্পিসিস আছে, এটা হচ্ছে মুলেট কালচার। তখন হয়তো মুলেট কালচারটার দিকে যাব। বাট আজকে মিল্ক ফিশটা শেষ করে আমরা অন্য আরেকটা স্পিসিসের দিকে যাব, ক্রাস্টেশিয়ানের দিকে যাব বা মলাস্কের দিকে যাব। আচ্ছা, মিল্ক ফিশ, তোমরা এই স্পিসিসটার নাম শুনেছো কখনো? বা কারো দেখার সুযোগ হয়েছে কখনো? স্যার নাম শুনি নাই, এখন দেখলে বুঝবো দেখছি কি না দেখছি। এই যে এই মাছটা, আমার মনে হয় দেখার কথা না। এটা আমাদের এদিকে সচরাচর পাওয়া যায় না। কোস্টাল রিজিয়নে যদি কারো বাড়ি হয়ে থাকতো তাহলে হয়তো দেখতে পারতা। এই মাছটা আসলে দেখতে এখানে যদিও আর একটু ডার্কার মনে হচ্ছে, এই মাছটা আরো অনেক বেশি সাদা দেখতে। কোস্টাল রিজিয়নে সাধারণত এটা তোমার হচ্ছে এই কোস্টাল যে পন্ড গুলোতে আছে, কোস্টাল পন্ড গুলোতে কিন্তু লো স্যালিনিটিতে কার্প জাতীয় মাছও চাষ করা হয়। তো কার্প জাতীয় মাছের পুকুরে ইভেন তোমার শ্রিম পন্ডের সাথে, শ্রিম প্রনের সাথেও কিন্তু অনেক সময় মিল্ক ফিশ এটা চাষ করা হয়। বা ঘের গুলো যেগুলো আছে, ঘের গুলোতে অনেক সময় দেখা যায় যে ঘেরে ঢেউ তোমার টাইডের পানির সাথে মিল্ক ফিশের পোনা পুকুরের মধ্যে চলে আসে। তখন এখানে ন্যাচারালি হারভেস্ট করা হয় বা ন্যাচারালি গ্রো করে। আর এমনিতে সাগর থেকে বা ইস্চুরিয়ান এরিয়া থেকে কিন্তু জেলেরা প্রচুর পরিমাণে এই স্পিসিসটা ধরে থাকে। তো এটার কালারের কারণে আসলে এটার নাম হচ্ছে মিল্ক ফিশ। দেখতে অনেক বেশি হোয়াইটিশ, তো সেই জন্য এটাকে মিল্ক ফিশ বলা হয়। কিছুটা আমাদের কাছে দেখলে মনে হবে যে ইলিশ মাছের মতো মনে হয়, এরকম মনে হবে। তোমরা নেটে সার্চ দিও, বা নেটে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে স্পিসিসটা দেখতে পারবা। যেহেতু তোমরা এটা পড়তেছো নিজের পার্সোনাল ইন্টারেস্ট থেকে মাছটা দেখার জন্য, একটু নেটে তোমরা এটা দেখে নিতে পারো। সিবাসের ক্ষেত্রে আমরা যেমন পড়ছি যে সিবাস ইজ ইউভি হ্যালাইন স্পিসিস, সেম অ্যাজ মিল্ক ফিশ ইজ অলসো ইউভি হ্যালাইন স্পিসিস। ইউভি হ্যালাইন কোনগুলোকে মনে আছে? কি বলছিলাম? ইউভি হ্যালাইন ইউভি হ্যালাইন কোন স্পিসিস গুলোকে বলে? স্যার সল্ট ওয়াটার, ফ্রেশ ওয়াটার আর কোস্টাল ওয়াটারে যে মানে স্যালাইনিটিটাও টলারেট করতে পারে, আবার ফ্রেশ ওয়াটারেও। Exactly, থাকতে পারে। they can tolerate a wide range of salinity from 0 to 35 ppt। যার মানে হচ্ছে এরা 0 থেকে, অর্থাৎ ফ্রেশ ওয়াটার থেকে মেরিন ওয়াটার পর্যন্ত সকল রকমের ওয়াটার স্যালাইন এনভায়রনমেন্টে এরা সার্ভাইভ করতে পারে। এই স্পিসিস গুলোকে মেইনলি পাওয়া যায় হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং প্যাসিফিক ওশিয়ান। সাধারণত এই স্পিসিস গুলো হচ্ছে একটু ওয়ার্ম ওয়াটারের স্পিসিস, উষ্ণ পানিতে এরা সাধারণত বেশি থাকে।
এই যে ইন্ডিয়া এবং প্যাসিফিক ওশিয়ান, এটা এখানে কিন্তু টেম্পারেচার সাধারণত একটু এটা এটা আসলে ইকুয়েটরের দিকে, তো ইকুয়েটরের দিকে কিন্তু টেম্পারেচার এমনিতেই একটু বেশি থাকে। হ্যাঁ, এদের জন্য সুইটেবল টেম্পারেচার হচ্ছে 20 টু অ্যাবাভ, সাধারণত 20 ডিগ্রি থেকে একটু বেশি টেম্পারেচারে এরা থাকতে পছন্দ করে। আর আমাদের যে ওশিয়ান আছে, আমাদের ওশিয়ানটা তো হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, তাই না? ইন্ডিয়ান ওশিয়ান এখানে তোমার বিচ এরিয়াতে অথবা কোস্টাল এরিয়াতে এই স্পিসিস গুলো স্কুল ফর্ম করে মুভ করে। ফিশ স্কুল মানে জানো তো? মাছের জাগ। মাছের ঝাঁক, এক্স্যাক্টলি, হ্যাঁ। এরা অনেকগুলো ফিশ একসাথে এগ্রিগেটেড হয়ে তোমার মুভ করতে থাকে এই বিচের দিকে। হ্যাঁ, তবে এরা তোমার হচ্ছে, যদিও এদের তোমার গ্রোথ স্টেজটা এটা হচ্ছে তোমার ব্র্যাকিশ ওয়াটার, এবং অনেক সময় এদেরকে ফ্ল্যাকিশ একেবারে মানে আপ স্ট্রিমের দিকে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক সময় কিছু কিছু তোমার ফ্রেশ ওয়াটার, এই কোস্টাল রিজিয়নে কিছু ফ্রেশ ওয়াটার লেকস, ফ্রেশ ওয়াটার পন্ডস থাকে বা ফ্রেশ ওয়াটার বডি থাকে, এগুলোতে অনেক সময় এদেরকে পাওয়া যায়। তবে মেইনলি সব থেকে বেশি পাওয়া যায় ব্র্যাকিশ ওয়াটার রিজিয়ন গুলোতে, যেটা হচ্ছে এদের আহ গ্রোয়িং এরিয়া আর কি, নার্সারি এরিয়া, এই জায়গাগুলো। তো এরা সাধারণত ব্রিড করার জন্য এদের ফুল স্যালাইন ওয়াটার দরকার হয়, অর্থাৎ সি ওয়াটারের দরকার হয়। তখন এরা ডাউন স্ট্রিমের দিকে মুভ করে, ওশিয়ানের দিকে, এবং এদের সব থেকে পছন্দের জায়গা হচ্ছে কোরাল রিফের আশেপাশে এরা ব্রিড করে, সাধারণত যখন টেম্পারেচার, বছরের যেই সময় টেম্পারেচার সাধারণত একটু বেশি থাকে। আমাদের এই রিজিয়নের দিকে দেখা যায় কি যে সাধারণত সামার সিজনের দিকে এরা বেশিরভাগ ব্রিড করে, আর যে অংশে টেম্পারেচার তোমার অলওয়েজ মোর দেন 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেই অংশগুলোতে এরা সারা বছরই ব্রিড করে। এদের ব্রিডিং এর এজন্য তোমার এটা এজন্যই বলা হয় যে এদের ব্রিডিংটা আসলে ভেরি মাচ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আর এদের খাবারের কথা যদি বলা হয়, যে লার্ভা যখন হ্যাচ করে তখন এরা ধীরে ধীরে ড্রিফটিং করতে করতে তোমার মাইগ্রেট করে, আবার হচ্ছে তোমার ব্র্যাকিশ ওয়াটার এরিয়ার দিকে মাইগ্রেট করে, এবং এদের খাবারের মধ্যে তোমার সিবাস যেমন আর্লি লাইফ স্টেজের দিকে একদম প্ল্যাংটনিক, এরাও এরকম তোমার বিভিন্ন রকমের জু প্ল্যাংটন, তারপরে এলজি, বিভিন্ন রকমের ডেট্রিটাস পর্যন্ত, এরা কিন্তু অনেক সময় ডেট্রিভোরও হয়ে থাকে, বিভিন্ন রকম ডেট্রিটাস থাকলে সেগুলো খেয়ে থাকে, ডায়াটম এগুলো কনজিউম করতে থাকে। এবং পরবর্তীতে এরা তোমার সাব অ্যাডাল্ট অবস্থায় আবার একটা সময় দেখা যায় যে সাগরে যায় সেক্সুয়ালি ম্যাচিউর হওয়ার জন্য এবং ব্রিড করার জন্য। এভাবে কন্টিনিউয়াস এদের লাইফ সাইকেলটা কন্টিনিউ করতে থাকে। আচ্ছা, সাধারণত প্রাকৃতিক অবস্থায় সর্বোচ্চ এদেরকে 180 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে 180 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 124 সেন্টিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম সাইজ, এখন পর্যন্ত রেকর্ডেড ম্যাক্সিমাম সাইজ হচ্ছে এদের। তবে নর্মালি সাধারণত যেগুলো পাওয়া যায় সেগুলো এর থেকে অনেক কম হয়, এভারেজ সাইজ এর থেকে অনেক বেশ কম। এখন দেখো, ফ্রাই কালেকশন মেথডে যাওয়ার আগে আমি এদের ইনডিউস ব্রিডিং, পরের স্লাইডটা আগে তোমাদের একটু পড়ায় দিই, তাহলে পরের স্লাইডটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। এদের ইনডিউসড স্পনিং এর অনেকগুলো অ্যাটেম্পট এখন পর্যন্ত নেওয়া হয়েছে, ইভেন সায়েন্টিস্টরা স্টিল ট্রাইং, কিন্তু ম্যাক্সিমাম অ্যাটেম্পট গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ফেইল। এই জন্য তোমার মিল্ক ফিশের ইনডিউসড স্পনিং টেকনিকটা এখনো ডেভেলপ করেনি, এটা এখনো আন্ডার ডেভেলপড অবস্থায় আছে। বিশেষ করে তোমার সাগর থেকে ইনডিউসড স্পনিং এর জন্য সাগর থেকে গ্র্যাভিড মেল এবং ফিমেল গুলো নিয়ে আসা হয়, যে হরমোন গুলো ব্যবহার করে এদের ইনডিউসড স্পনিং এর জন্য ট্রাই করা হয়েছে এখন পর্যন্ত, সেগুলো হচ্ছে কার্প পিটুইটারি গ্ল্যান্ড, স্যামনের গোনাডোট্রপিন, আর হচ্ছে এইচসিজি। এগুলোর কম্বাইন করে এখন পর্যন্ত ট্রাই করা হয়েছে ইনডিউস ব্রিডিং করতে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কি যে দুই একটা ক্ষেত্রে সাকসেসফুল হলেও মানে এদের সার্ভাইভাল রেট এত কম যে এটাকে আসলে সাকসেস বলা যায় না, বা এটাকে এখনো কমার্শিয়াল পর্যায়ে, কমার্শিয়ালাইজেশন করার মতো স্টেজে এই মিল্ক ফিশের ইনডিউস ব্রিডিংটা এখনো সেই অবস্থায় পৌঁছায়নি। লাস্টলি দেখো যে সার্ভাইভাল রেট আন্ডার এক্সপেরিমেন্টাল কন্ডিশন ইজ 9 to 47%। 9 to 47% মানে কি? তার মানে অনেকগুলো তোমার অ্যাটেম্প্ট হয়েছে যেখানে সর্বোচ্চ 47% পর্যন্ত সাকসেস রেট পাওয়া গেছে, বা 47% পর্যন্ত সার্ভাইভাল রেট পাওয়া গেছে। তার মানে এটাকে যদি আমরা এভারেজ করি, এভারেজ করলে দেখা যাবে কি যে 20 থেকে 25% পর্যন্ত সার্ভাইভাল রেট পাওয়া যায়, যেটা আসলে হ্যাচারি অপারেশনের জন্য বা কমার্শিয়াল অপারেশনের জন্য অনেক কম।
তবে লাকিলি যেটা হচ্ছে যে নেচারেই আসলে এখন পর্যন্ত তোমার অনেক পরিমাণে সিড পাওয়া যায়, বাট স্টিল যে হারে আসলে তোমার এই কালচার টেকনিকটা ডেভেলপ করতেছে বা বিভিন্ন রেয়ারিং ফ্যাসিলিটিসে এটার কালচার সিস্টেম চলে যাচ্ছে, তাতে খুব রিসেন্টলি আমাদের এটার আর্টিফিশিয়াল ব্রিডিং টেকনিক ডেভেলপ করতে হবে এবং হ্যাচারি প্রোডাকশনের দিকে যেতে হবে, না হলে ন্যাচারাল প্রোডাকশন যেটা আছে সেটা সাপ্লাই আসলে পর্যাপ্ত না। এখানে আর কিছু ইনফরমেশন আছে, তোমরা একটু পড়বা যে এরা যেহেতু সল্ট ওয়াটারে গিয়ে এরা মেইনলি ব্রিড করে থাকে, তো আর্টিফিশিয়াল ব্রিডিং এ ফার্টিলাইজেশনের জন্য এদের স্যালিনিটি দরকার হয় 30 থেকে 34 পিপিটি। আর টেম্পারেচার ওয়ার্ম ওয়াটার স্পিসিস এরা, এর জন্য এদের টেম্পারেচার মোটামুটি 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রয়োজন হয়। তার মানে মোদ্দা কথা এখন পর্যন্ত যা বলতে চাইলাম সেটা হচ্ছে যে ইনডিউসড স্পনিং টেকনিক হ্যাজ নট ডেভেলপড ইয়েট, দ্যাট ইজ আন্ডার ডেভেলপমেন্ট। এটা এখন দেখা যাক কতদিনে সায়েন্টিস্টরা এই ডেভেলপমেন্ট এটা করতে পারে। এখন সেকেন্ডলি আসো, তাহলে যেহেতু এখন পর্যন্ত হ্যাচারি প্রোডাকশন ডেভেলপ করেনি, তাহলে আসলে কিভাবে বা কোথায় থেকে আসলে মিল্ক ফিশের তোমার প্রোডাকশন গুলো হচ্ছে বা সিড সাপ্লাই গুলো আসতেছে? আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে এখন পর্যন্ত মিল্ক ফিশের কমার্শিয়াল কালচার স্টার্ট হয়নি। তোমাদের কাছে কি আমার কথা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে? জি স্যার। আমার কথাগুলো ক্যাচ করতে পারতেছো তো? জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমাদের দেশে আমরা এখন পর্যন্ত মিল্ক ফিশের কমার্শিয়ালাইজেশন করতে পারিনি বা কালচারটাকে কমার্শিয়ালাইজ করতে পারিনি, বাট এটা কিন্তু এই অন্যান্য আমাদের আমরা আমরা আসলে যে কোনো স্পিসিসের কথাই বলি না কেন, কোনো স্পিসিসই আমরা আসলে সেভাবে কিন্তু আমাদের কমার্শিয়াল কালচার আমরা স্টার্ট করতে পারিনি। তোমাদেরকে সিবাসের কথা বলছি, সিবাসের কালচারটাও এই এই যে মাত্র অল্প কিছু কিছু জায়গায় দেখা যায় যে এটা তোমার বিভিন্ন ফার্মে কমার্শিয়ালাইজেশন হচ্ছে, অথচ এত পরিমাণ সি স্পিসিস আছে, এত পরিমাণ আমাদের মেরিন স্পিসিস আছে যেগুলোর ইন্টারন্যাশনাল মার্কেট আছে, তোমার কমার্শিয়াল ভ্যালু আছে, তারপরেও কিন্তু সেগুলো আমরা এখনো কালচারের দিকে যাইতে পারতেছি না। আমাদের আসলে যেটা করতে হবে যে আমাদের ফ্রেশ ওয়াটারের তো প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে এবং ফ্রেশ ওয়াটারের প্রোডাকশনও মাশাআল্লাহ বেশ অনেক। এখন আমাদের আসলে এই এই তোমরা শুনছো কনসেপ্টটা, এই যে ব্লু ইকোনমি কনসেপ্টটা? জি স্যার। ব্লু ইকোনমিটা কি বলতো? স্যার সাস্টেইনেবল মানে ফিশ প্রোডাকশনের মাধ্যমে স্যার ফিশটাকে আরো ভালো করে ইন্ট্রোডিউসড করানো, মানে আর কি কেউ বলো তো দেখি। স্যার ইকোনমিতে ল্যান্ড ইকোনমিক রিসোর্সের পাশাপাশি হচ্ছে এই আমাদের এই ব্লু ইকোনমি মানে হচ্ছে ওয়াটার লেভেলে যেগুলো আমাদের স্পেসিস আছে সেগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে ইকোনমিক্যালি একটা সাস্টেইনেবিলিটি আনা। আচ্ছা, আর কেউ অ্যাড করতে চাও? স্যার মেইনলি হচ্ছে মেরিন ওয়াটারটাকে কাজে লাগায়, ওইটাকে হচ্ছে আমরা ইকোনমিক্যালি যেভাবে ইউজ করতে পারি। যেমন ব্লু ইকোনমি বলতে মেইনলি সি ওয়াটারটাকেই বোঝাচ্ছে। আসলে সি ওয়াটারে যে কোনো যে রিসোর্স গুলো আছে, যেমন স্যার সল্ট প্রোডাকশনটাও ব্লু ইকোনমির মধ্যে পড়ছে। আবার যদি আমরা বলি যে সিউইড প্রোডাকশন, মানে সিউইডের যে হচ্ছে কমার্শিয়ালি প্রসপারটা, সেটাও ব্লু ইকোনমির মধ্যে পড়ে। তারপরে স্যার মেরিন যে স্পিসিস গুলো আছে যেমন ফিশ বা মাছেল, এগুলোর হচ্ছে ইকোনমিক যে পারপাস গুলো সেগুলো হচ্ছে ব্লু ইকোনমিতে ধরা হয়। মোটামুটি তোমরা এখনো পুরোটা সম্পর্কে তোমাদের আইডিয়া নাই, এই জন্য হয়তো, তবে তোমরা যে সাইট গুলো টাচ করে গেছো এটাও ঠিকই আছে, ব্লু ইকোনমি এগুলোর মধ্যেও পড়ে। তবে এই যে আমরা তো আসলে তোমার কোস্টাল অ্যাকুয়াকালচার পড়তেছি, কোস্টাল অ্যাকুয়াকালচারের সাথে কিন্তু ব্লু ইকোনমি খুব ক্লোজলি কানেক্টেড, বুঝছো? আমাদের ইকোনমি তো এখন পর্যন্ত হচ্ছে অ্যাগ্রো বেসড ইকোনমি বা এগ্রিকালচারাল ইকোনমি। আসলে এখন গভর্নমেন্টের পলিসি হচ্ছে কি যে এগ্রিকালচারাল ইকোনমি থেকে তোমার আমাদের এই যে বিশেষ করে এই গত ক্লাসে তোমাদের যেটা বলতেছিলাম যে সাগর বিজয়, আমাদের মায়ানমার এবং ইন্ডিয়ার সাথে সমুদ্র বিজয়ের ফলে সমুদ্রেও কিন্তু বাংলাদেশের যে পরিমাণ ল্যান্ডমাস, ঠিক সে পরিমাণ একটা জায়গা কিন্তু আমাদের সমুদ্রে রয়ে গেছে। তো এটা কিন্তু এখনো আনইউটিলাইজড। আর ব্লু ইকোনমির কনসেপ্টটা হচ্ছে কি যে সাগর কেন্দ্রিক ইকোনমি। আমরা এখন এগ্রিকালচার বেসড ইকোনমি থেকে
আমরা চেষ্টা করব হচ্ছে সাগর কেন্দ্রিক ইকোনমি ডেভেলপ করতে। এটা কিন্তু অনেক কান্ট্রিতেই আছে যারা সাগর থেকে প্রচুর পরিমাণে তারা ইকোনমিক আর্নিং করতেছে। এইটার প্রায় 14টা না 17টা যেন তোমার পার্ট আছে, বুঝছো, ব্লু ইকোনমির। তোমাদের কিছু পার্ট যদি আমি বলি, ইভেন ট্যুরিজম আছে না, ওশিয়ান বেসড ট্যুরিজম, এটাও কিন্তু ব্লু ইকোনমির একটা পার্ট। তারপর সাগরে কিন্তু আমাদের অনেক পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে, যেমন গ্যাস আছে, অয়েল আছে, তাই না? আমাদের সাগরেও কিন্তু আছে, ন্যাচারাল গ্যাস আছে, তারপরে তেল আছে। তো এগুলোও কিন্তু হচ্ছে তোমার একটা ইকোনমির পার্ট। তো এইরকম তারপরে আরো যদি বলি যে তোমার সি বেস ট্রান্সপোর্টেশন যেগুলো হয়, সাগরে বিভিন্ন জাহাজ চলাচল করে, বিভিন্ন কান্ট্রির জাহাজ আমাদের দেশে আসে, এটাও কিন্তু একটা হচ্ছে তোমার ব্লু ইকোনমির কিন্তু একটা পার্ট। ইভেন সাগরকে কেন্দ্র করে এনার্জি প্রোডাকশন করা, এটাও ব্লু ইকোনমির একটা সেক্টর। তো এইরকম প্রায় 15-17টা সেক্টর আছে ব্লু ইকোনমির, যার মধ্যে একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাইফ আন্ডার ওশিয়ান, বুঝছো? এই লাইফ আন্ডার ওশিয়ানের মধ্যেই কিন্তু আমাদের এই যে তোমার কোস্টাল অ্যাকোয়াকালচার এবং মেরিকালচার যা বলো, এগুলো সবকিছুই কিন্তু চলে আসে। কারণ আমরা কিন্তু তোমার ওশিয়ানিক যে অর্গানিজম গুলো আছে, বোথ প্ল্যান্ট এবং এনিমেল, এগুলো নিয়ে কাজ করি, যেখানে তোমার এই যে ফিশারিজ, মেরিন ফিশারিজ চলে আসে, বুঝছো? তো এই জন্য হয়েছে কি যে আমাদের আসলে এই সাইডটায় তোমার কনসেন্ট্রেট করতে হবে, এবং তোমার ফ্রেশ ওয়াটার থেকে এখন আমাদের রিসার্চ গুলোও কিন্তু আসলে এইদিকে নিয়ে আসতে হবে। দেখো, এই যে তোমরা যখন কোর্সটা শেষ করবা, তোমরা তখন গিয়ে রিয়েলাইজ করতে পারবা যে আমাদের এত পরিমাণ রিসোর্স আছে, অথচ আমরা কোনো রিসোর্সই আসলে ইউটিলাইজ করতে পারতেছি না। এত পরিমাণে আমাদের স্পিসিস গুলো আছে যেগুলো সুন্দর করে আমরা চাষ করতে পারি, চাষ করার জন্য সুইটেবল এরিয়া আছে, অথচ সেগুলো আমরা তোমার কালচার করতে পারতেছি না। যেমন হচ্ছে তোমার এই যে ওয়ান অফ দেম ইজ মিল্ক ফিশ আর কি, অনেকগুলোর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে মিল্ক ফিশ। এইটার এখন পর্যন্ত হ্যাচারি প্রোডাকশন আমরা করতে পারিনি, কারণ আমাদের দেশেও মিল্ক ফিশ নিয়ে তোমরা দেখবা যে মিল্ক ফিশ নিয়ে সার্চ দেবা, মিল্ক ফিশ নিয়ে কোনো রিসার্চ নাই। শুধু মিল্ক ফিশ নিয়ে কেন, অন্য কোনো স্পিসিস নিয়েই কোনো রিসার্চ নাই। ইদানিং কিছু পরিমাণে রিসার্চ শুরু হয়েছে সিউইড নিয়ে, এবং হচ্ছে এই যে সিবাস নিয়ে কিছু কিছু জায়গায় গবেষণা হচ্ছে। আর মেইনলি আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে শ্রিম্প প্রন আর হচ্ছে ক্র্যাব, এগুলোর কমার্শিয়াল মার্কেট আছে এই জন্য। আর গভর্নমেন্ট যেহেতু এখন তোমার হচ্ছে ব্লু ইকোনমি এই কনসেপ্টটাকে হাতে নিছে এবং এইদিকে তোমার কাজ করতেছে অনেক বেশি, তো এইটা নিয়ে কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে। আর ফিশারিজ এর স্টুডেন্ট হিসেবে তোমরা এই সাইটটা কিন্তু খুব ভালোভাবে জানবা। যে কোনো ভাইভাতে গেলেই দেখবা যে আমাদের যে এই ন্যাশনাল প্ল্যানিং গুলোতে কিন্তু ব্লু ইকোনমি খুব চর্চিত একটা বিষয় বা টপিক। এই জন্য এই জিনিসগুলো তোমাদের জব থেকে শুরু করে বা অন্য যে কোনো ভাই এই বিষয়গুলোর একটু ক্লিয়ার কনসেপ্ট তোমরা রাখবা। এনিওয়েজ, দেখো আমাদের দেশেও আসলে এইভাবে তোমার মিল্ক ফিশের সিড কালেক্ট করা বা কালচার করা, এগুলো আমাদের দেশে এভাবে হয় না। নর্মালি তোমার যেগুলো হারভেস্ট হয় সেগুলো, আর তোমার টাইডের ওয়াটারের সাথে বা ন্যাচারালি কিছু পরিমাণ পোনা যদি তোমার কালচার ইউনিটের ভিতরে ঢুকে পড়ে, তাহলে সেখানে কালচার করা হয় সেগুলোই। আর এখানে কালচার সিস্টেমটা একটু বাইরের দেশের কালচার সিস্টেম আমরা যদি বলি, যে বাইরেও যেহেতু এখনো তোমার হ্যাচারি প্রোডাকশন সেভাবে শুরু হয়নি, সো দি কমপ্লিট কালচার ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ওয়াইল্ড স্টক মিল্ক ফিশের কালচারটা। তো বাইরেও কিন্তু তোমার মিল্ক ফিশ এই ন্যাচারাল সোর্স থেকেই কালেক্ট করা হয়, যে সিডের যে সাপ্লাইটা আছে, বিভিন্ন রকমের নেট ব্যবহার করা হয়, যেমন ডিপ নেট, স্কুপ নেট ব্যবহার করা হয়, এবং বিভিন্ন রকমের ট্র্যাপ ব্যবহার করা হয়, সেইন নেট ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করে তোমার বে থেকে বা কোস্টাল এরিয়া থেকে সিড গুলো মোটামুটি কালেক্ট করে নেয় ফিশারম্যানরা। আর আর্লি অবস্থায় দেখা যায় যে এই পোনাগুলোর সাইজ সাধারণত থাকে হচ্ছে 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত। এই পোনাগুলো, যে কালেক্টেড পোনাগুলো আছে, এগুলো ট্রান্সপোর্টেশনের দুইটা টেকনিক ফলো করা হয়। দুইটা টেকনিকই তোমরা জানো, একটা হচ্ছে ওপেন সিস্টেম, যেটা দ্যাট ইজ মোর ট্রেডিশনাল সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, যেটা হচ্ছে একটু মডার্ন সিস্টেম, বা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটা হচ্ছে ফিশ সিড ট্রান্সপোর্টেশনের জন্য। তো ওপেন সিস্টেমে যেটা করে, যে ওপেন সিস্টেমে সাধারণত মাটির হাঁড়ি ব্যবহার করা হয়। মাটি বিশেষ করে এই টেকনিক গুলো সাধারণত দেখা যায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে কিন্তু এই কালচার সিস্টেম গুলো বেশি দেখা যায়। তো তারা সিড গুলো কালেক্ট করে নিয়ে এসে তোমার ছোট ছোট মাটির পাত্র, সাধারণত তোমার 30 লিটার ক্যাপাসিটির মাটির পাত্রগুলো যেগুলো আছে, এগুলোর মধ্যে এরা এই সিড গুলোকে নেয়। এবং এই সিড গুলোকে আরেকটা কাজ করে এরা, যে এই সিড গুলো তো কালেক্ট করা হচ্ছে সরাসরি সি থেকে,
এখানে কিন্তু স্যালিনিটি অনেক বেশি থাকে এবং এই সিড গুলো কিন্তু নিয়ে গিয়ে আবার স্টক করা হয় হচ্ছে ব্র্যাকিশ ওয়াটারে। হ্যাঁ, তো এজন্য প্রথমে করা হয় কি যে যখন সিড গুলো কালেক্ট করা হয় এই সিড গুলো রাখা হয় হচ্ছে স্যালাইন ওয়াটারে এবং এই স্যালাইন ওয়াটারের সাথে ধীরে ধীরে তোমার ফ্রেশ ওয়াটার অ্যাড করা হয়। ধীরে ধীরে ফ্রেশ ওয়াটার একবারে ফ্রেশ ওয়াটার অ্যাড করলে হবে কি তখন একটা শক তৈরি হবে, হঠাৎ করে এনভায়রনমেন্টের বড় রকমের চেঞ্জ তোমার পোনা মাছের মধ্যে বিভিন্ন রকম শক তৈরি হতে পারে। এজন্য যেটা তারা করে যে ধীরে ধীরে এটার মধ্যে তোমার ফ্রেশ ওয়াটার অ্যাড করতে থাকে অ্যাক্লিম্যাটাইজেশনের জন্য বা অ্যাডজাস্টমেন্টের জন্য। তারপর ধীরে ধীরে তোমার স্যালিনিটি যখন 10 থেকে 15 পিপিটি তে চলে আসে, ব্র্যাকিশ ওয়াটার পন্ড গুলোতে সাধারণত স্যালিনিটি কিন্তু এই যে 10 থেকে 15 পিপিটি পর্যন্ত থাকে, তখন এগুলোকে নিয়ে গিয়ে তোমার নার্সারি পন্ডে অথবা গ্রো আউট পন্ডে তখন ট্রান্সফার করা হয়। সেকেন্ড আর একটা টেকনিক হচ্ছে ট্রান্সপোর্টেশনের, সেটা হচ্ছে ওপেন ক্লোজ মেথড যেটা আছে প্লাস্টিক কন্টেইনারে একেবারে অক্সিজেনেটেড অবস্থায় 10 থেকে 15 পিপিটি পানিতে তোমার এগুলোকে ট্রান্সপোর্ট করা হয়। যদি শর্ট ডিস্টেন্সে ট্রান্সপোর্টেশন হয় তাহলে নর্মালি সাধারণত এই মাছগুলোকে আর খাবার দিতে হয় না। তবে যদি অনেক লং ডিস্টেন্সে ট্রান্সপোর্ট করতে হয় তখন দেখা যায় কি যখন সামান্য পরিমাণে অনেক সময় তোমার দেওয়া হয় যে ওই তোমার এই আটা যেটা আছে তোমার রোস্টেড রাইস অথবা তোমার ফ্লাওয়ার যেটা, এটা সামান্য একটু মানে রোস্ট করে নিয়ে অর্থাৎ তাপের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে এটা হচ্ছে তোমার মাছকে খেতে দেওয়া হয়। আর মোস্টলি আমরা এই হ্যাচারি গুলোতে যেটা ফলো করি সেটা হচ্ছে হার্ড বয়েল এগ, অর্থাৎ ডিমের কুসুম, একেবারে ডিমটাকে খুব হার্ড বয়েল করে তারপর ডিমের যে কুসুমটা থাকে এই ডিমের কুসুমটাকে পানিতে মিশায় এগুলো অনেক সময় খেতে দেওয়া হয়। এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। তো এটা ছিল হচ্ছে আমাদের ফ্রাই কালেকশন মেথড। এখন আসো যে এই মাছগুলো যখন নার্সারিতে ট্রান্সপোর্ট করা হয়, নার্সারি সিস্টেমটা হচ্ছে কি রকম যে মিল্ক ফিশের নার্সারি পন্ড গুলো এটা আর্দেন পন্ড হইতে পারে বা নার্সারি রিয়ারিং এর জন্য বিভিন্ন রকম ট্যাঙ্ক ব্যবহার করা হইতে পারে, কংক্রিট সিমেন্টের ট্যাঙ্ক ব্যবহার করা হইতে পারে। আবার অনেক সময় হয় কি যে লার্জ সাইজের যে পন্ড গুলো আছে এগুলোতে মশারি দিয়ে হাপা তৈরি করা হয়। তোমরা হাপা চেনো? জি স্যার। হাপা কোনটাকে বলে বলো তো? জি স্যার, সিটি স্যার। একটু বলো তো দেখি কি রকম হাপা। বলো জি স্যার। হাপাটা কি? হাপা জিনিসটা দেখতে কিরকম? হাঁপাটা স্যার মশা, আমরা যে স্যার মানে বিছানা মশারি দেই না, ওটা উল্টা করে মানে পানিতে দেয়া আর কি। আচ্ছা, মানে ওই পুকুরের মধ্যেই একটা তোমার নেট ইনক্লোজার হ্যাঁ, তৈরি করে সেখানে মাছগুলোকে রাখা হয়, তাই না? জি স্যার, জি হ্যাঁ, স্যার। এটাই হচ্ছে হাপা। আর নার্সারি পন্ড গুলো সাধারণত সাইজ ভেরিয়েশন হয় বিভিন্ন রকমের, কোনোটা ছোট কোনোটা বড়, 500 থেকে 5000 মিটার স্কোয়ার পর্যন্ত হয়ে থাকে। নার্সারি পন্ডের একটা স্পেশাল মিল্ক ফিশ কালচারের জন্য নার্সারি পন্ডের স্পেশাল একটা প্রিপারেশন আছে। এবং এই প্রিপারেশনটা স্টার্ট হয় নার্সারিতে যখন মাছ রাখা হবে তারও সাধারণত 1-2 মাস আগে থেকে নার্সারি পন্ড গুলো প্রিপেয়ার করা হয় মিল্ক ফিশ কালচারের জন্য। এখন এই প্রিপারেশনটা কিরকম? এই মিল্ক ফিশ গুলো সাধারণত হয় কি এরা সাধারণত আর্লি লাইফ স্টেজের দিকে, যেমন এরা এরা আর্লি লাইফ স্টেজের দিকে এবং অ্যাডাল্ট অবস্থাতেও কিন্তু মেইনলি এরা সাধারণত তোমার বিভিন্ন রকমের এলজি, ডেট্রিটাস, তারপরে ডায়াটম, বিভিন্ন রকমের বেন্থিক ইনভার্টিব্রেটস, এগুলোই কিন্তু এদের হচ্ছে প্রধান খাবার মিল্ক ফিশের ক্ষেত্রে। এদের এদের ফিডিং হ্যাবিটটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো। ইলিশ মাছ সাধারণত যে ধরনের খাবারগুলো খায় ইলিশ মাছও কিন্তু এই ধরনের খাবারগুলোই বেশি খেয়ে থাকে। তো এই জন্য এই যে এদের এই ন্যাচারাল ফিডটা প্রোডাকশনের জন্যই সাধারণত 1-2 মাস আগে থেকে পুকুর প্রস্তুতি তৈরি করতে হয়। পুকুর প্রস্তুতিটা কিভাবে? প্রথমে তোমার পুকুরটাকে ড্রাই আউট করা হয়। ড্রাই আউট করার পরে তোমার লাইম দিয়ে দেওয়া হয়। নরমালি আমরা পন্ড যেভাবে প্রিপেয়ার করি, লাইম দিয়ে দেওয়ার কিছুদিন পরে তারপর পুকুরে তোমার সামান্য পরিমাণে পানি প্রবেশ করানো হয়, মানে একবারে ফুল না, তোমার স্লাইড জাস্ট পুকুরে কিছু পানি প্রবেশ করানো হয়। পানি প্রবেশ করানোর পরে তোমার এই পানিটাতেই আবার ফার্টিলাইজেশন করা হয়। বিভিন্ন রকম ফার্টিলাইজার, যেমন অর্গানিক এবং ইনঅর্গানিক ফার্টিলাইজার। অর্গানিকের মধ্যে যেমন আছে তোমার হাঁস মুরগির বিষটা হইতে পারে, চিকেন ওয়াস্ট যেগুলো, চিকেন ম্যানিউর, তারপরে পোল্ট্রি ম্যানিউর যেটাকে আমরা বলি, অথবা কাউডাং এগুলো, অথবা তোমার ইনঅর্গানিক ফার্টিলাইজারের মধ্যে আছে তোমার ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো।
তো এই ফার্টিলাইজার অ্যাড করার কিছুদিন পরেই দেখা যায়, 2 থেকে 3 দিনের মধ্যেই দেখা যাবে যে তোমার অ্যালজাল ব্লুম, যেহেতু এখানে ফার্টিলাইজেশন অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অ্যালজাল ব্লুম সেখানে তৈরি হয়। অ্যালজাল ব্লুম তৈরি হওয়ার সাথে সাথেই তোমাকে পানির হাইট আরেকটু বাড়াইতে হবে, পানির হাইট করতে হবে 10 সেন্টিমিটার পর্যন্ত। মিল্কফিশ পন্ডে কিন্তু তোমার পানির হাইট এমনিতেই বেশি থাকে না। মিল্কফিশ যেহেতু একটা ওয়ার্ম ওয়াটার স্পিসিস, এদের কিন্তু পন্ডের ডেপথ কিন্তু নরমালি কিন্তু অন্যান্য স্পিসিস কালচারের থেকে কিন্তু এগুলো কম থাকে, বুঝছো? তো যাই হোক, ফার্টিলাইজেশনের পরে যখন অ্যালজাল ব্লুম হইলো, অ্যালজাল ব্লুম হওয়ার পরে আমরা সল্ট ওয়াটার আবার ইন্টার করে পুকুরের পানির হাইট 10 সেন্টিমিটার পর্যন্ত করলাম। তো এই অবস্থায় তোমাকে 3 to 7 ডেজ পর্যন্ত এটাকে রেখে দিতে হবে। 3 থেকে 7 দিন পরে দেখা যাবে কি যে এই পানিতে তোমার বিভিন্ন রকমের ব্লু গ্রিন এলজি, তারপরে ডায়াটম, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, নেমাটোড, এগুলোর একটা কমপ্লেক্স ফর্ম করছে। অনেক সময় পুকুরে দেখবা যে এবং এই যে শ্যালো ওয়াটারে ফার্টিলাইজেশনের ফলে পুকুরের বটমের মধ্যে না তোমার ন্যাচারালি তোমার একটা ফুড কমপ্লেক্স তৈরি হয়। এই ফুড কমপ্লেক্সটাকে বলা হয় হচ্ছে ল্যাব। এই টার্মটার সাথে তোমরা কিন্তু জেনে রাখবা, বিভিন্ন ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ল্যাব। ঠিক আছে, তাহলে এই 3 থেকে 7 দিন পরে আমরা যে খাবারটা তৈরি করলাম, দ্যাট ইজ কল্ড ল্যাব। দ্যাট মিনস ল্যাব মিনস এ কমপ্লেক্স অফ ব্লু গ্রিন এলজি, ডায়াটম, ব্যাকটেরিয়া, নেমাটোড ওয়ার্মস দ্যাট ডেভেলপস এট দি পন্ড বটম, দ্যাট ইজ কল্ড ল্যাব। এটাই হচ্ছে ল্যাবের ডেফিনেশন, বুঝছো? এবং এই ল্যাবটাই মেইনলি মিল্কফিশ কালচারের ক্ষেত্রে খাবার হিসেবে ব্যবহার করা হয়। যখন ল্যাব ডেভেলপ করে তখন প্রতি মিটার স্কোয়ারে 20 থেকে 50টা করে তোমার মাছের পোনা, মিল্কফিশের পোনা তোমার প্রোভাইড করতে হবে, এবং এরা ল্যাব খেতে শুরু করবে। এবং 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই এরা 5 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যাবে, এবং 4 থেকে 6 সপ্তাহ মানে 1 থেকে 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মান্থের মধ্যে এরা মোটামুটি তোমার হচ্ছে গ্রো আউট পন্ডে ট্রান্সফারেবল হয়ে যাবে, বা ট্রান্সফারের মতো পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে। নার্সারি পন্ডে সার্ভাইবিলিটি দেখো 70%। 70% খুব একটা খারাপ না, ভালোই নার্সারি পন্ডে। তাহলে তোমরা বুঝতে পারছো যে নার্সারি রিয়ারিং এটা সাধারণত করা হয় পন্ডে অথবা তোমার কংক্রিট ট্যাঙ্কে অথবা হাপার মধ্যে করা হয়। আর মিল্কফিশের জন্য সব থেকে ন্যাচারাল খাবার যেটা, সেটা হচ্ছে ল্যাব। এই ল্যাব প্রোডাকশনের জন্য নার্সারি রেয়ারিং এর বা নার্সারি পন্ডে মিল্কফিশ স্টকিং এর 1 মাস আগে থেকেই পুকুর প্রিপারেশন করতে হয়। এবং এই যে প্রসিডিউরটা বললাম যে প্রথমে পুকুর ড্রাই আউট করতে হবে, তারপরে তোমার লাইমিং করতে হবে, লাইমিং করে তারপর পুকুরে পানি দিতে হবে, পানি দেওয়ার পরে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে। অর্গানিক ইনঅর্গানিক ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে তোমার অ্যালজাল ব্লুম হবে। দেন আবার পুকুরে সল্ট ওয়াটার অ্যাড করতে হবে। সল্ট ওয়াটার অ্যাড করলে উইদিন 3 to 7 days a complex of blue green algae, diatom, bacteria and nematode worm will develop, that is called lab, and lab is the natural food for milkfish. বুঝছো? এটা হচ্ছে এদের নার্সারি রেয়ারিং। গ্রো আউটটা দেখো, এটা খুব সিম্পল কিছু ইনফরমেশন, বুঝছো? আজকে আমি এই গ্রো আউট সাধারণত 3 রকমের হয়, অল্প কিছু ইনফরমেশন আছে, ছোট্ট একটা চ্যাপ্টার, এটার পরের দিন পর্যন্ত নেব না, আজকে আমি শেষ করে দেব গ্রো আউটটা পরে। গ্রো আউটটা দেখো, গ্রো আউট সাধারণত দেখা যায় কি যে গ্রো আউট পন্ডে করা হয়, তারপরে গ্রো আউট তোমার বিভিন্ন পেন কালচার সিস্টেমে গ্রো আউট করা হয়। পেন কালচার গ্রো আউট মানে মিল্কফিশের পেন কালচার আছে, এবং তোমার মিল্কফিশের কেস কালচার পর্যন্ত কিন্তু দেখা যায়। এই 3 রকমের কালচার টেকনিকই সব থেকে বেশি দেখা যায়, পন্ড কালচার, কেস কালচার, আর একটা হচ্ছে পেন কালচার। মিল্কফিশের যে পন্ড কালচারটা আছে, দ্যাট ইজ ভেরি সিমিলার টু নার্সারি কালচার বা নার্সারি রেয়ারিং। নার্সারি রেয়ারিং এ যে স্টেপ গুলো ফলো করা হয় বা যেভাবে নার্সারি রেয়ারিংটা করা হয়, এই একই রকম ভাবে কিন্তু মিল্কফিশের পন্ড কালচারটাও করা হয়। এখানে শুধু ভেরিয়েশন গুলো হয় হচ্ছে সাইজ। যেমন আমাদের নার্সারি পন্ড ছিল হচ্ছে তোমার 500 থেকে 1500 মিটার স্কোয়ার। গ্রো আউট পন্ড গুলো একটু বড় হয়, এখানে 3 হেক্টর পর্যন্ত, 0.5 হেক্টর থেকে 3 হেক্টর পর্যন্ত, ডেপথ হচ্ছে 0.3 থেকে 0.7 মিটার পর্যন্ত। এবং নার্সারি পন্ডেও, গ্রো আউট পন্ডেও কিন্তু সেম তোমার নার্সারি পন্ডের মতো ম্যানিরিং করতে হবে, ড্রাইং করতে হবে, এবং তোমার এই যে ল্যাব প্রডিউস করতে হবে, কারণ এদের গ্রো আউটের জন্যও কিন্তু এদের ল্যাব দরকার, বুঝছো? এবং যখন ল্যাব প্রোডাকশন হয়ে যাবে, ল্যাব প্রোডাকশন প্রসিডিউরটা মোটামুটি নার্সারি প্রোডাকশনের মতনই, এজন্য এখানে আর এটা খুব বেশি করে এক্সপ্লেইন করা নাই। তারপরে যখন ল্যাব প্রোডাকশন হয়ে যাবে, তখন 7 থেকে 15 সেন্টিমিটারের মিল্কফিশ গুলো এখানে স্টক করতে হবে, প্রতি হেক্টরে 2000 থেকে 10,000।
হ্যাঁ, এবং তারপরে যদি তোমার ল্যাব শেষ হয়ে যায় বা ল্যাব প্রোডাকশন অ্যালজাইল প্রোডাকশন যদি কমে আসে, ইভেন অনেক জায়গায় দেখা যায় কি পর্ন কালচারে তোমার সাপ্লিমেন্টাল ফিড তোমার অ্যাপ্লাই করা হয়। সাপ্লিমেন্টাল ফিড বলতে তোমার রাইস ব্র্যান, হুইট ব্র্যান, এগুলো হোমমেড ফিড গুলো যেগুলো আছে হোমমেড ফিড তোমার অ্যাপ্লাই করা হয়। ইভেন শুধুমাত্র হোমমেড ফিড না, তোমার এখন কিন্তু যেহেতু কমার্শিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, মিল্ক ফিশ কালচারটা কিন্তু অনেক দেশে একবারে মানে ফুললি কমার্শিয়াল প্লেসে কিন্তু কালচার করা হয়। তো সেই জন্য মিল্ক ফিশের এখন দেখা যায় কি যে তোমার বিভিন্ন স্টেজের খাবার পর্যন্ত পাওয়া যায়। আমরা আসতেছি খাবারের দিকে। তো ন্যাচারাল খাবারের পাশাপাশি মিল্ক ফিশকে কিন্তু সাপ্লিমেন্টাল ফিড এবং অনেক সময় কমার্শিয়াল ফিডও প্রোভাইড করা হয়। এটা হচ্ছে পর্ন কালচার। পেন কালচার টেকনিকটা তোমরা জানো। পেন কালচার হচ্ছে বিভিন্ন রকমের যে ন্যাচারাল ওয়াটার বডি গুলো আছে, লার্জ সাইজের ওয়াটার বডি গুলো, বিভিন্ন ন্যাচারাল সোয়াম্প, লেগুন অথবা লেক অথবা ইভেন তোমার কোস্টাল বেতে একটা নির্দিষ্ট এরিয়া তোমার বিভিন্ন রকম ভাবে ইনক্লোজ করে তোমার সেখানে মাছ চাষ করা হয়। পেন কালচার তো দেখছো তোমরা, তাই না? পেন কালচার তো পড়ছো, দেখছো। পেন কালচার তো ক্লিয়ার জানা থাকার কথা। পেন কালচার সম্পর্কে কি কোনো কনফিউশন আছে তোমাদের? পেনটা কোনটা বলো তো? এই তোমরা আছো, শুনতে পাচ্ছ আমাকে নাকি আমি একাই কথা বলতেছি? না স্যার, শুনতেছি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, পেন মনে নাই তোমাদের? পেন কোনটাকে বলে? জি স্যার, হ্যাঁ, জি স্যার। মনে আর আছে? ওই যে অনেক ভিতর পর্যন্ত। পেন আর কেসটা কিন্তু দুইটা ডিফারেন্ট সিস্টেম কালচার। তোমরা এই দুইটা পার্থক্য জানো তো? জি স্যার। জি স্যার। একটু বলো তো আমাকে, দেখি। আমার কেন জানি মনে হচ্ছে জানো কিনা। পেন কোনটা? পেন কালচার কোনটা? ডেফিনেশন বলতে হবে না, এটা দেখতে কেমন, এটা কিভাবে কালচারটা করা হয়, একেবারে সোজা বাংলা ভাষায় বলো। স্যার এটা হচ্ছে ওই যে পানির অনেক গভীর পর্যন্ত যে থাকে, ওই যে মানে অনেকটা এরিয়া মিলে যে হচ্ছে থাকে। আর কেস তো হচ্ছে একটা স্মল এরিয়ার মধ্যে থাকবে। আর না, পেনটা হচ্ছে পেনটা এখনো আমি ক্লিয়ার হইতে পারিনি। কেসটা তো বুঝবাই, কেসটা তো স্যার পেন কোনো পেলে স্যার আলাদা পেন কারণে। কালচারের নিচে বটম এরিয়াতে মানে কিছু থাকে না, ওইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবস্থায় থাকে। বটমে গেলা কেন? পেন সিস্টেম, স্যার পেনটা আমি কি এটা আগে বলো। শ্যালো ওয়াটার বডিতে বাঁশ বা কোনো কিছু দিয়ে একটা বেড়া দেওয়া হয়, কেস মানে হ্যাঁ, একটা এখন অনেকটা অনেক। বেশি এরিয়া জুড়ে। আচ্ছা, এখন কিছুটা লাইনে গেছো। এখন ঠিক আছে, মানে ঠিক দিকে বলতেছো আর কি। আর একটু ক্লিয়ার করে বলো তো। রনি বলতে চাচ্ছিল, বলো। স্যার আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে যখন স্যার বড় কোনো ওয়াটার বডি কিন্তু শ্যালো ওয়াটার, সেখানে স্যার বাঁশ বা অন্য কিছুর কনক্রিটের বেড়া দিয়ে অল্প কিছু জায়গা সেখানে মাছ চাষ করা হয় স্যার, তবে এটি শ্যালো এরকম। আচ্ছা, নরমালি পেনটা তৈরি করা হয় কি যে তোমার কোনো একটা লার্জ ওয়াটার বডি, এইটার 3টা অংশ তোমার হচ্ছে বাঁশ অথবা বিভিন্ন রকমের নেট দিয়ে ঘিরে দেয়া হয়। আর একটা অংশে কি থাকে? একটা অংশে থাকে ল্যান্ড মাস, তাই না? জি স্যার। একটা অংশে থাকে ল্যান্ড মাস, আর ওটা ভেতরের দিকে তোমার অনেক বড় একটা অংশ জুড়ে বা কিছু অংশ জুড়ে তোমার বাঁশ অথবা নেট দিয়ে ঘিরে দেয়া হয়। পেন দেখছো তো সবাই? পেন চেনো তো? এতটুকু বলো আগে। জি স্যার। হুম। তো ট্রেডিশনালি সাধারণত এই পেনগুলো নরমালি তোমার ওই যে আমাদের এলাকায় তোমার বাঁশের যে ঘেরা তৈরি করে, এটাকে আমাদের এলাকায় বলে বানা। তোমাদের এলাকায় কি কি নামে পরিচিত? ব্যাম্বু স্প্লিট যেটাকে বলে ইংরেজিতে। স্যার আমরা তো বানা নামেই চিনি। আমাদের এখানে বানাই বল। হ্যাঁ, ওই বানা দিয়ে বা ব্যাম্বু স্প্লিট দিয়ে তোমার 3টা অংশ ঘিরে দেয়া হয়, আর একটা অংশে তো পুকুরের পাড় থাকে। এইটা হচ্ছে তোমার পেন। আর এখন বিভিন্ন রকমের মডার্ন ইনস্ট্রুমেন্ট আছে বা তোমার
যেমন হচ্ছে তোমার নাইলন নেট আছে, পলিথিন নেট আছে, হ্যাঁ, এরকম সিনথেটিক অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো ডিউরেবিলিটি অনেক বেশি, দামে সস্তা, এগুলো ব্যবহার করে এখন পেন তৈরি করা হয়, বুঝছো? এইরকম পেনেও কিন্তু তোমার হচ্ছে কালচার করা হয়। আর কেস কালচার এটা একেবারে তোমার সাধারণত দেখা যায় যে সাগরে তোমার কেস কালচারটা করা হয়, বা বে গুলো যেগুলো আছে তোমার বিচে কিন্তু কেস কালচারটা করা হয় মিল্ক ফিশের। কেস কালচারের জন্য স্টকিং ডেন্সিটিটা দেখো 5 থেকে 30 মিটার কিউব, সরি 5 থেকে 30টা স্পিসিস তোমার প্রতি মিটার কিউবের জন্য, বুঝছো? এখন দেখো যে মাছকে খাবার কি দিবা, ফিডিং। একটা তো হচ্ছে ল্যাব, এটা হচ্ছে মাছের ন্যাচারাল ফুড, যেটা এটা প্রডিউস করতে হবে ল্যাব প্রোডাকশনের জন্য। এখন মিল্ক ফিশ কালচারটা যত ডেভেলপ হইতে থাকলো, এবং তোমার মিল্ক ফিশ কোনো একটা জিনিস তখনই তৈরি হয় যখন আসলে সেটার প্রয়োজনীয়তা তৈরি হয়। মিল্ক ফিশ কিন্তু আগে এটার কমার্শিয়াল ফিড পাওয়া যেত না, বুঝছো? কিন্তু এই মিল্ক ফিশের যখন কেস কালচার স্টার্ট হলো, কেস কালচার শুরু হলে তো তুমি শুধুমাত্র ল্যাবের উপরে ডিপেন্ড করলে হবে না। কেস কালচার শুরু হলে, কারণ ল্যাব কেস কালচারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বটমের সাথে এটার কোনো কানেকশন থাকে না, বা প্ল্যাংটন তোমার পুরো পুকুরের প্ল্যাংটনের কিন্তু, বা পুরো ওয়াটার বডির প্ল্যাংটনের এক্সেস কিন্তু মাছের উপরে থাকবে না। তখন তোমার কিন্তু এই ডিপেন্ড করতে হবে যে কমপ্লিট ফিডের উপরে, মানে তোমার আর্টিফিশিয়াল ফিড যেটা আছে সেটার উপরে ডেভেলপ করতে, মানে ডিপেন্ড করতে হবে। তো কেস কালচার এবং পেন কালচার টেকনোলজি যখন তোমার অনেক বেশি পরিমাণে পপুলার হইতে শুরু করলো বা এক্সপ্যান্ড করতে শুরু করলো, তখন গিয়ে তোমার এই মিল্ক ফিশ কালচারের জন্য পরে দেখা গেল যে ফ্লোটিং, সেমি ফ্লোটিং, তারপরে সিঙ্কিং, এরকম বিভিন্ন কমার্শিয়াল যে ফিড গুলো আছে, তখন এই ফিড গুলো ডেভেলপ হইলো। এবং এখন কিন্তু মোটামুটি যে কান্ট্রি গুলোতে তোমার মিল্ক ফিশ কালচার হয়, সেই কান্ট্রি গুলোতে এই যে মিল্ক ফিশের কমার্শিয়াল যে ফিড গুলো আছে, এই ফিড গুলো অ্যাভেলেবেল। এগুলো আসলে কিরকম যে ইভেন তোমার শুধুমাত্র মিল্ক ফিশের মানে গ্রো আউট স্টেজের কমার্শিয়াল খাবার না, ইভেন ওই যে তোমার নার্সারি স্টেজে যে তুমি মাছের কালচার করবা, স্ট্যাটার, গ্রোয়ার, ফিনিশার, এইরকম বিভিন্ন রকম ফিড গুলো কিন্তু আমাদের কার্প জাতীয় মাছের ক্ষেত্রে পাওয়া যায়। এজ ভেরিয়েশন অনুযায়ী এই খাবারগুলো ভেরি করে। ফর এক্সাম্পল ধরো তুমি তেলাপিয়া চাষ করবা, তেলাপিয়ার স্ট্যাটার আছে, গ্রোয়ার আছে, ফিনিশার আছে, এই খাবারগুলো কিন্তু আছে। স্ট্যাটার অর্থাৎ একেবারে লাইফের আর্লি স্টেজে মাছকে কি খাবার দিবা, ওদের তো মাউথ সাইজ অনেক ছোট, তখন ওই যে স্ট্যাটার খাবারগুলো, ন্যাচারাল খাবারের উপরে ডিপেন্ড করতে হবে না, সরাসরি বাজার থেকে খাবার কিনে আনবা, দিবা। তারপরে গ্রো আউট পন্ডে মাছকে কি খাবার খাওয়াবা, এই যে গ্রোয়ার, ফিনিশার ফিড, এটা সাধারণত মাছ হারভেস্ট করার 1-2 মাস আগে মাছকে খাওয়ানো হয় কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য, এগুলোকে বলা হচ্ছে ফিনিশার ফিড। তো এইরকম মিল্ক ফিশের ক্ষেত্রেও এইরকম বিভিন্ন লাইফ স্টেজ অনুযায়ী এদের বিভিন্ন রকমের খাবার অ্যাভেলেবেল আছে। নাও আসো শেষের দিকে চলে আসছি, লাস্ট স্লাইড এটা, হারভেস্টিং। নর্মালি সাধারণত মিল্ক ফিশ দেখা যায় কি যে 20 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত যখন হয়ে যায়, তখনই কিন্তু মিল্ক ফিশ গুলোকে হারভেস্ট করা হয়। 20 থেকে 40 সেন্টিমিটারে এদের ওয়েট আসে সাধারণত 250 থেকে 500 গ্রাম পর্যন্ত, বা হাফ কেজি পর্যন্ত ওয়েট আসে। হ্যাঁ, মোটামুটি 7 থেকে 10 মাস পর্যন্ত সময় লাগে এদের 500 গ্রাম পর্যন্ত সাইজের হয়ে আসতে, তখন হারভেস্টিং করা হয়। তো কয়েক রকমের হারভেস্টিং টেকনিক দেখা যায়, একটা হচ্ছে পার্শিয়াল হারভেস্টিং, একটা হচ্ছে টোটাল হারভেস্টিং, আর একটা হচ্ছে ফোর্স হারভেস্টিং। পার্শিয়াল হারভেস্টিংটা কোনটা বলো তো? শুধু স্যার বড় বড় সাইজ গুলো হারভেস্ট করা। হ্যাঁ, হারভেস্ট করা হয় যে যে মাছগুলোর সাইজ ভেরিয়েশন যেন না থাকে, বড় সাইজের যে মাছগুলো আছে সেগুলোকে হারভেস্ট করে সেল করা হয়। আর টোটাল হারভেস্টিংটা হচ্ছে যখন কালচার পিরিয়ড কমপ্লিট হয়ে যায়, একবারে সবগুলো মাছ পুকুর ড্রেইন আউট করে অথবা সেইনিং করে নেটের মাধ্যমে তোমার সবগুলো মাছ একসাথে হারভেস্ট করে নেওয়া হয়। আর ফোর্স হারভেস্টিংটা দ্যাট ইজ মানে এক্সেপশনাল কেসে সাধারণত এই ধরনের হারভেস্টিং গুলো দেখা যায়, যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ তোমার মাছ মারা যেতে শুরু করছে এনভায়রনমেন্টাল কারণে হোক, অথবা এনভায়রনমেন্টের ওয়াটার ডিটোরিয়েশনের কারণে হোক, অথবা কোনো ডিজিজের কারণে হোক, তোমার যখন মাছ মারা যেতে শুরু করছে, পলিউশনের কারণে হইতে পারে, হ্যাঁ, বা হঠাৎ করে দেখলা যে সাগরে তুমি চাষ করতেছো, সাগরে মাছ চাষ করতেছো, হঠাৎ করে সেখানে অ্যালজাল ব্লুম হয়ে গেছে, বা সাগরের পানি নষ্ট হয়ে গেছে। রেড টাইড চেনো তোমরা? রেড টাইড পড়ছো এখন পর্যন্ত? জি স্যার। রেড টাইড জিনিসটা কি? রেড টাইড কি পড়ানো হয়েছে না পড়ানো হয়নি এখনো? এতটা তোমার তো সেকেন্ড ইয়ারে, এটা হয়তো আরেকটু পরে গিয়ে পড়বা, এখনো পড়ানো হওয়ার কথা না।
স্যার এটা FMG তে পড়ানো হয়েছিল। হয়েছিল না? আছে যার কারণে ফাঙ্গাল গ্রোথ হ্যাঁ হ্যাঁ এই ধরনের সিচুয়েশন, আচ্ছা যাই হোক, তার মানে তোমরা জানো। তো এই ধরনের সিচুয়েশন গুলো অনেক সময় কিন্তু ওশিয়ানে তোমার তৈরি হয়। তো এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলে তখন সাধারণত দেখা যায় যে এরা মার্কেটেবল সাইজ হওয়ার আগেই মাছগুলোকে হারভেস্ট করে নিতে হয়। এই যে কেস কালচারের কথা বলতেছি না, কেস কালচারটা তোমরা হয়তো দেখছো ছোট পরিসরে, কিন্তু সাগরে মিল্ক ফিশের এত বড় বড় কেজ আছে বুঝছো, অনেক সময় মানে সাগরের মধ্যে ভাসতেছে, ওইখানে তোমার হচ্ছে বাড়িঘর পর্যন্ত আছে। অর্থাৎ সামনের দিকে তোমার বড় বড় কেজ যেখানে মাছ চাষ করা হচ্ছে, এবং এই কেজ গুলা দেখাশোনার জন্য তুমি তো বারবার সাগরের মধ্যখানে নৌকা নিয়ে যাবা আসবা, এমনটা করবা না। তো এগুলোকে দেখাশোনা করার জন্য সাগরের উপরেই ওই ফ্লোটিং তোমার হাউস তৈরি করা হয়, যেখানে তোমার মিল্ক ফিশ ফার্ম আছে, সেখানে সাগরের উপরেই হাউস তৈরি করা হয়, সেখানে থাকার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা পর্যন্ত থাকে, বুঝছো? তো এইরকম ভাবে কিন্তু অনেক বড় বড় কেস ফার্ম তোমার এখানে কোস্টাল রিজিয়নে দেখা যায়। তো যাই হোক, আমরা এখন পর্যন্ত এগুলো করতে পারিনি। তোমাদেরকে এই যে পড়াচ্ছি কোস্টাল রিজিয়ন সম্পর্কে, কোস্টাল স্পিসিস গুলো সম্পর্কে, একটা সময় তোমরা ফিশারিজ অফিসার হবা, তারপর এক্সটেনশন লেভেলে যাবা, তখন হয়তো তোমরা যদি এগুলা নিয়ে কাজ করো, কারণ তোমরা তো জানতেছো বুঝতেছো যে এগুলোর কি পরিমাণ প্রসপেক্ট আছে। ইভেন এখন এই যে ব্লু ইকোনমিটা সম্পর্কে এজন্যই বললাম যে এগুলো নিয়ে কিন্তু কাজ করার এখনই সময়, কারণ গভর্নমেন্ট কিন্তু এইদিকে এত বেশি জোর দিচ্ছে যে এইদিকে কেউ এই জিনিসগুলো কাজ করতে চাইলে বা এই ধরনের কোনো তোমরা যদি কেউ গবেষণা করতে চাও, প্রজেক্ট করতে চাও, তাহলে এগুলাকে কিন্তু এই কোস্টাল রিজিয়ন ব্লু ইকোনমি রিলেটেড মানেই সেখানে এখন ফান্ডিং দিয়ে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আমরা এত বেশি পারতেছি না। যাই হোক, এগুলো নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। আজকে মোটামুটি ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদের আর কোনো কিছু জানার আছে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে? তোমাদের শীট গুলো দিয়ে দিছি না আগের ক্লাসগুলোর? জি স্যার, পাইছি। সিবাসেরটা শুধুমাত্র মনে হয় দেয়া হয়নি, তাই না? জি স্যার। আচ্ছা, সিবাসেরটা দিয়ে দিব। ঠিক আছে, তোমরা ভালো থাকো তাহলে, নেক্সট উইক আবার কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমি আসসালামু আলাইকুম সেশন স্যার। শেষ করলাম। আসসালামু আলাইকুম ওকে, স্যার। হ্যাঁ, জি স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।